আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আজকে আলোচনা করব হচ্ছে শিশু আইন 2013। শিশু আইন শিশু আইন 2013 সালের 24 নম্বর আইন। শিশু আইন 2013 সালের 24 নম্বর আইন 20 জুন 2013 এটা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং কার্যকর হয়েছে এবং 2018 সালে এটা সংশোধিত হয়েছে। তাহলে শিশু আইনের এক ধারা সংক্ষিপ্ত শিরোনাম শিশু আইন 2013 হিসেবে অভিহিত হবে। 1-2 হচ্ছে গেজেটের তারিখ হতে কার্যকর হবে। 1-2 এক ধারা শেষ। তারপরে হচ্ছে শিশু আইনের 2 ধারা সংজ্ঞা। সংজ্ঞা 2 বলা আছে আইনানুগ বা বৈধ অভিভাবক। আইনানুগ বা বৈধ অভিভাবক কে? এমন কোন ব্যক্তি যিনি শিশুর কল্যাণার্থে আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বা ঘোষিত অভিভাবক। আইনানুগ বা বৈধ অভিভাবক এমন কোন ব্যক্তি যিনি শিশুর কল্যাণার্থে অর্থাৎ শিশুর জন্য মঙ্গলজনক যিনি হবে, আদালত যে ব্যক্তিকে নিয়োগ করে সেই ব্যক্তি বা ঘোষিত অভিভাবক, ইনি হচ্ছে কি আইনানুগ বা বৈধ অভিভাবক। 2-3 আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু যে শিশু দণ্ডবিধি আইনের 82-83 ধারার অপরাধে অভিযুক্ত বা বিচারে দোষী সাব্যস্ত। 82-83 ধারার অপরাধে দায়ে অভিযুক্ত বা বিচারে দোষী সাব্যস্ত তাকে কি বলে? আইনের সহিত সংঘাতে শিশু। তাহলে 82-83 দণ্ডবিধির 82-83 দ্বারা আমরা কি পাইছি? দণ্ডবিধির 83 9 বছর 83 9 বছরের কম শিশু যে 82 9 বছর আর 83 12 বছরের কম আর 83 হচ্ছে 9 বছরের বেশি 12 বছরের 12 কম। বছর এইরকম শিশু যারা অপরাধের সাথে জড়িত হয় তাদের অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু শিশু আইন কি বলছে? শিশু আইন বলছে সে ওই জায়গায় সে অপরাধে অভিযুক্ত, এখন তাকে নিরাপদ হেফাজতে নিতে হবে, এটাই শিশু আইনে বলা আছে। তারপর হচ্ছে 2-3 আইনের সংস্পর্শে আসা শিশু। আইনের সংস্পর্শে আসা শিশু কে? যে শিশু কোনো অপরাধের শিকার। কে? যেই শিশু অপরাধের শিকার বা সাক্ষী, সে হচ্ছে কি আইনের সংস্পর্শে আসা শিশু। শিশু আইনের 2-4। তারপরে হচ্ছে 2-7 নিরাপদ স্থান। এমন কোন স্থান বা প্রতিষ্ঠান যাহার কর্তৃপক্ষ এই আইনের অধীনে শিশু আদালত, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত শিশুকে নিরাপদ হেফাজতে রাখার দায়িত্ব পালন করে। নিরাপদ হেফাজতে রাখার দায়িত্ব পালন করে সেই স্থানকে কি বলে? নিরাপদ স্থান বলে বা প্রত্যায়িত প্রতিষ্ঠান বলে। 2-9 প্রবেশন কর্মকর্তা। এই আইনের 5 ধারায় উল্লেখিত কোন প্রবেশন কর্মকর্তা। তাহলে আমরা 5 ধারা যখন আলোচনা করব তখন সেটা জানতে পারবো যে 5 ধারায় কারা প্রবেশন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হবে বা গণ্য হবে। 2-11 বর্ধিত পরিবার। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, মামা মামি, খালা খালু, বাগনা বাগনি, দুলাভাই সম্পর্ক অর্থাৎ রক্তের সম্পর্ক বা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ কোনো পরিবার, যেটা আমরা বলি কি যৌথ পরিবার। এই যৌথ পরিবারে যারা বসবাস করে বা যাদের সাথে রক্তের সম্পর্ক আছে বা পারিবারিক সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক আছে তাদেরকে বলে বর্ধিত পরিবার। 2-12 বিকল্প পরিচর্যা। এই আইনের 84 ধারায় গৃহীত ব্যবস্থা। তাহলে 84 ধারায় যেটা নিয়মের বাহিরে যেটা করা হয় সেটা কি বিকল্প পরিচর্যা। 13 ধারা বিকল্প পন্থা, অর্থাৎ এই আইনের 48 ধারায় গৃহীত ব্যবস্থা। 13 ধারা 2-13 হচ্ছে এই আইনের 48 ধারায় গৃহীত যে ব্যবস্থা তাকে কি বলে? বিকল্প পন্থা বলে। 2-16 ভিক্ষা। কোনো ব্যক্তির নিকট হতে অর্থ, খাদ্য, বস্ত্র বা অন্য কোনো দ্রব্য প্রাপ্তির জন্য কোনো শিশুকে প্রদর্শন করা
ব্যবহার করে নাচ, গান, বাক্য গণনা, কলা কৌশল বা দেহে ক্ষত, গা আঘাতের সৃষ্টি করা, বিকলাঙ্গ করা বা ওষুধ সেবনের মাধ্যমে নিস্তেজ করে রাখা বা মৃত হিসেবে সাজাইয়া রাখা যে অর্থ গ্রহণ করা হয় তাকে কি বলে? ভিক্ষা বলে। যে অর্থ গ্রহণ করা হয় তাকে ভিক্ষা বলে। 17 শিশু। শিশু আইনের 4 ধারায় উল্লেখিত ব্যক্তি। তাহলে শিশু আইনের 4 ধারায় বলা আছে যে 18 বছরের কম বয়স্ক সকল শিশু, সেটা নারী হোক আর পুরুষ হোক, তারা শিশু হিসেবে গণ্য হবে। 2-17 শিশু। 2-20 শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, অর্থাৎ শিশু আইনের 13 ধারায় উল্লেখিত শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা বলে। 21 ধারা সমাজকর্মী, অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী, পৌর সমাজকর্মী বা খালাম্মা, বড় ভাইয়া বা সমমানের কোনো কর্মী যে নামে অভিহিত হোক, যিনি সেবাদানের সাথে সংশ্লিষ্ট, তাকে কি বলে? সমাজকর্মী বলে। তাহলে সমাজকর্মী কে? অধিদপ্তরের অধীনে ইউনিয়ন, পৌরসভা, খালাম্মা, বড় ভাইয়া সমমানের কর্মী যারা কি করে? সেবাদানের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে সমাজকর্মী বলে। 21 2-22 সামাজিক অনুষ্ঠান প্রতিবেদন, এই আইনের 31 ধারায় উল্লেখিত প্রতিবেদন। তারপরে হচ্ছে 23 ধারা সুবিধা বঞ্চিত শিশু, এই আইনের 89 ধারায় উল্লেখিত কোন শিশু, অর্থাৎ শিশু আইনের 89 ধারায় উল্লেখিত শিশু যারা আছে তারা কি? সুবিধা বঞ্চিত শিশু। অর্থাৎ মনে করেন যে যার বাপ নাই, মা নাই, উভয়েই নাই, পথ শিশু, বিকলাঙ্গ শিশু, মাদকসেবী শিশু, ববঘুরে বা হিজড়া শিশু, তারা কি? সুবিধা বঞ্চিত শিশু। এই ছিল 2-এর সংজ্ঞা সমূহ। তাহলে এখন আমরা শুরু করব শিশু আইনের 3 ধারা, অর্থাৎ এই আইনের প্রাধান্য। অন্য কোনো আইনে যাই থাকুক, শিশু আইন ক্ষেত্রে শিশু আইন প্রাধান্য পাবে। 3 ধারা। তারপরে হচ্ছে 4 ধারা শিশু। শিশু আইনের 4 ধারা শিশু। তাহলে অন্য আইনে যাই থাকুক, 18 বছরের কম বয়স্ক সকল ব্যক্তি, ছেলে বা মেয়ে, প্রত্যেকেই শিশু হিসেবে গণ্য হবে শিশু আইনের 4 ধারা। এখন যদি শিশুর সংজ্ঞা আসে তাহলে আমরা কত ব্যবহার করব? শিশু আইনের 4 এবং 2-এর 17। শিশু আইনের 4 এবং 2-এর 17 হবে শিশুর সংজ্ঞা। তার 2-17 কি দেওয়া লাগবে? হ্যাঁ, 2-এর 17 দেওয়া ভালো। ঠিক আছে, 2-এর 17টা দেওয়া ভালো। আর যদি দিতে না পারেন তাহলে একান্ত শিশু আইনের 60 ধারাটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় শিশু আইনের 5 ধারা প্রবেশন কর্মকর্তা। এগুলা জানা দরকার হচ্ছে শুধু এমসিকিউর জন্য, আর না হলে আমাদের জানার দরকার ছিল না। শিশু আইনের 5 ধারা প্রবেশন কর্মকর্তা শিশু আইনের অধীনে দায়িত্ব পালনের জন্য সরকার প্রত্যেক জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকার জন্য এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিয়োগ করবে। এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিয়োগ করবে কোন এলাকার জন্য? কোন এলাকার জন্য? জেলা, উপজেলা, মেট্রোপলিটন। হ্যাঁ বলবেন, সাথে সাথে বলবেন, তাহলে মুখস্থ হয়ে যাব। তারপরে 2-এ বলছে এই আইনের পূর্বে, অর্থাৎ শিশু আইনের পূর্বে কোনো ব্যক্তিকে প্রবেশন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। অর্থাৎ শিশু আইন 2013 এর আগে যেই আইনে কোনো ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে তিনি কি করবেন? প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। 3, কোনো এলাকায় প্রবেশন কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত জেলা বা উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তাহলে প্রবেশন কর্মকর্তা নিয়োগ দেওয়া না দেওয়া পর্যন্ত কে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন?
সমাজসেবা কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তারপরে হচ্ছে 6 ধারা, তাহলে 5 ধারা পাইলাম, প্রবেশন কর্মকর্তা কারা হিসেবে গণ্য হবে? এক বা জেলা, উপজেলা, মেট্রোপলিটনে এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিয়োগ করবে সরকার। তারপরে 2 হচ্ছে 2013 সালের আগে, অর্থাৎ শিশু আইনের আগে যেই আইনে কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি দায়িত্ব পালন করবেন। 3 হচ্ছে প্রবেশন কর্মকর্তা না থাকলে সমাজসেবা কর্মকর্তা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। 5 ধারা। শিশু আইনের 6 ধারা, প্রবেশন কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য। তাহলে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য কি? প্রবেশন কর্মকর্তার দায়িত্ব হচ্ছে থানায় আনার পরে কি দায়িত্ব পালন করবেন, আদালতে নেওয়ার পরে কি দায়িত্ব করবেন, এবং প্রত্যায়িত প্রতিষ্ঠানে নেওয়ার পরে কি দায়িত্ব পালন করবেন। তাহলে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব হচ্ছে 3 স্থানে: থানায়, আদালতে এবং প্রত্যায়িত প্রতিষ্ঠানে। থানায় আগত আইনের সাথে সংঘাতে শিশু বা সংস্পর্শে শিশুর ক্ষেত্রে থানায় আনার কারণ জানা। কি? থানায় আনার কারণ জানা, শিশুর সাথে সাক্ষাৎ করা, সহযোগিতার আশ্বাস দেওয়া, অভিযোগ বা মামলার বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ বা সমন্বয় করা, শিশুর পিতামাতার সন্ধান বা যোগাযোগ করার জন্য পুলিশকে সহায়তা করা, শিশুর জামিন বা বিকল্প পন্থার ব্যবস্থা করা, বিকল্প পন্থা অবলম্বন বা জামিন প্রদান করা না গেলে পুলিশ কর্মকর্তার মাধ্যমে শিশুকে নিরাপদ স্থানে প্রেরণের ব্যবস্থা করা। আর হচ্ছে বিধি দ্বারা দায়িত্ব পালন করা। যখন তাহলে প্রবেশন কর্মকর্তা যখন কোনো আইনের সাথে সংঘাতে শিশু বা আইনের সংস্পর্শে আসা শিশু থানায় আনা হয়, সেই ক্ষেত্রে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কি? শিশুর থানায় আনার কারণ জানা, শিশুর সাথে সাক্ষাৎ করা বা সহযোগিতার আশ্বাস দেওয়া, মামলার বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করা বা সমন্বয় করা, শিশুর পিতামাতার খোঁজখবর নেওয়া, সন্ধান নেওয়া, শিশুর জামিনের ব্যবস্থা করা বা বিকল্প পন্থার ব্যবস্থা করা। বিকল্প পন্থা যদি দেওয়া বা জামিন প্রদান করা না যায়, সেই ক্ষেত্রে নিরাপদ স্থানে প্রেরণের ব্যবস্থা করা। তারপরে হচ্ছে বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা। এটা গেল থানার ক্ষেত্রে। তাহলে এখন আদালতে শিশুর সংঘাতের জড়িত শিশুর সংস্পর্শে আসা শিশুর ক্ষেত্রে কি দায়িত্ব পালন করবে? আদালতে উপস্থিত থাকা। কে থাকবেন? প্রবেশন কর্মকর্তা, এবং শিশুকে সঙ্গ দিবেন। আর স্যার, এই প্রবেশন কর্মকর্তা কি পুলিশ নাকি সিভিল লোক হবে? সিভিল সিভিল সিভিল, এটা হচ্ছে সিভিল, সরকারি সিভিল। ওই যে সমাজসেবা অধিদপ্তর যারা আছে, সমাজসেবা অধিদপ্তরের লোক এরা প্রবেশন কর্মকর্তা। প্রবেশন কর্মকর্তা এটা আলাদা একটা পোস্টই আছে। আদালতে উপস্থিত থাকা। আদালতে প্রবেশন কর্মকর্তা কি দায়িত্ব পালন করবে? আদালতে উপস্থিত থাকবেন এবং শিশুকে সঙ্গ দিবেন, সরজমিনে অনুসন্ধান করবেন, সামাজিক অনুসন্ধান রিপোর্ট প্রস্তুত করবেন এবং আদালতে দাখিল করবেন। তাহলে সরজমিনে অনুসন্ধান কি? যে এখানে ঘটনা কি ঘটছিল এটা উনি অনুসন্ধান করবেন, এবং সামাজিক অনুসন্ধান রিপোর্ট, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ড কি, সে কি ভালো শিশু, কোথায় পড়ে, কি করে, তার মা বাপ কি করে, এইসব বিষয়ে উনি রিপোর্ট প্রস্তুত করবেন এবং আদালতে দাখিল করবেন। জেলা আইনগত সহায়তা প্রদান করবেন। তাহলে জেলা আইনগত সহায়তা কি? সরকারি খরচে তার বিরুদ্ধে তার পক্ষে একজন উকিল দাঁড় করাবেন বা তার জামিনের ব্যবস্থা করবেন, এইসব কাজ করবেন প্রবেশন কর্মকর্তা। প্রয়োজনে বেসরকারি আইনগত সংস্থা যারা আছে তাদের সহিত যোগাযোগ করবেন। বেসরকারি ভাবে যারা আইনগত সহায়তা দেয় তাদের বিরুদ্ধেও সাথে যোগাযোগ করিয়া এই শিশুর সহায়তা নিশ্চিত করবেন। বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। এটা গেল হচ্ছে আদালতে শিশুর সাথে উনি কি করবেন, উনার দায়িত্ব কি হবে প্রবেশন কর্মকর্তা। তারপরে হচ্ছে প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা হলে উনি কি দায়িত্ব পালন করবে। প্রত্যায়িত প্রতিষ্ঠান যেটা হচ্ছে শিশু নিবাস বা শিশু পরিচর্যা কেন্দ্র, ছোটমণি দিবাস বা সামাজিক কি বলে সমাজসেবা অফিস, এইসব ক্ষেত্রে উনি কি দায়িত্ব পালন করবে? প্রত্যেক শিশুর জন্য আলাদা আলাদা নথি প্রস্তুত করবেন। প্রত্যেক শিশুর জন্য
আলাদা আলাদা নথি প্রস্তুত করবেন এবং বিকল্প পন্থা না বিকল্প পরিচর্যা 84 ধারার বিকল্প পরিচর্যা অনুসরণ করবেন। নিয়মিত বিরতিতে শিশুর সাথে সাক্ষাৎ করবেন। নিয়মিত বিরতিতে শিশুর ইচ্ছানুযায়ী তার সাথে সাক্ষাৎ করবেন। শিশুর মাতা পিতা বা অভিভাবক সঠিকভাবে শর্ত পালন করতেছে কিনা এই বিষয়ে পর্যালোচনা করবেন। শিশুর মাতা পিতা বা অভিভাবক সঠিকভাবে শর্ত পালন করতেছে কিনা এটা পর্যবেক্ষণ করবেন। আনুষ্ঠানিক বা কারিগরি শিক্ষা সঠিকভাবে প্রদত্ত হচ্ছে কিনা সরেজমিনে তদারকি করবেন। তাহলে এটা কোন স্থানে করবেন? শিশুর মণি নিবাস, ছোটমণি নিবাস বা সমাজসেবা যে স্থানগুলো আছে এইসব স্থানে উনি সরাসরি কি করবেন? তদারকি করবেন। নিয়মিত বিরতিতে শিশুর আচরণ এবং গৃহীত সম্পর্কে আদালতকে অবহিত করবেন। যে নিয়মিত বিরতিতে শিশুর আচরণ, যে তার পূর্বের আচরণ বর্তমান আচরণের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা এবং এটা সম্পর্কে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এইটা উনি আদালতকে জানাবেন। শিশুকে সৎ উপদেশ প্রদান করবেন এবং বন্ধু ভাবাপন্ন করে তুলবেন। সৎ উপদেশ দিবেন, বন্ধু ভাবাপন্ন করে তুলবেন। আর হচ্ছে বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। এটা গেল কি আইনের সাথে সংঘাত জড়িত শিশুর ক্ষেত্রে উনি যেসব দায়িত্ব পালন করবেন। তাহলে আইনের সাথে সংঘাত জড়িত শিশু থানায় আসলে তাকে সাহায্য সহযোগিতা করবেন, খোঁজ খবর নিবেন, তার জামিনের ব্যবস্থা করবেন। জামিন না দিলে বিকল্প পন্থায় প্রেরণ করবেন। আদালতে গেলে আদালতে তার সাথে থাকবেন, তার সামাজিক অনুসন্ধান রিপোর্ট প্রস্তুত করবেন, আইনগত সহায়তা প্রদান করবেন, প্রয়োজনে বেসরকারি সংস্থার সাহায্য নেবেন। প্রত্যায়িত প্রতিষ্ঠানের ক্ষেত্রে পৃথক পৃথক নথি প্রস্তুত করবেন, বিকল্প পরিচর্যার ব্যবস্থা করবেন, তার ইচ্ছা অনুসারে তার সাথে সাক্ষাৎ করবেন, তার মা বাবা বা অভিভাবক দায়িত্ব পালন করতেছে কিনা দেখবেন, তার আনুষ্ঠানিক বা কারিগরি শিক্ষা দিচ্ছে কিনা সেটা দেখবেন, তার আচরণ পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখবেন, তার সৎ উপদেশ দিবেন। এটা হচ্ছে আইনের সংঘাতে জড়িত শিশুর ক্ষেত্রে। এখন আইনের সংস্পর্শে আসা শিশুর ক্ষেত্রে প্রবেশন কর্মকর্তা কি দায়িত্ব পালন করবেন? বিকল্প পন্থা বা বিকল্প পরিচর্যার শর্তাবলী পর্যবেক্ষণ করা। বিকল্প পন্থা বা বিকল্প পরিচর্যার শর্তাবলী পালন করা এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা। এটা মোটামুটি হচ্ছে সবকিছুই হচ্ছে কি প্রবেশন কর্মকর্তার দায়িত্ব, যেটা সচরাচরই হয়ে থাকে। এইসব কাজগুলো উনি সব সময় করবেন। এই শেষ হইল 6 ধারা 2য় অধ্যায়। এরপরে হচ্ছে 7 ধারা হচ্ছে জাতীয় পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড হবে। 8 ধারা হচ্ছে জেলা পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড হবে। 9 ধারা হচ্ছে উপজেলা পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড হবে। তাহলে 7, 8, 9। 7 হচ্ছে জাতীয় পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড, 8 হচ্ছে জেলা পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড, 9 হচ্ছে উপজেলা পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড। এখন যদি এটার একান্তই এমসিকিউ দেয় তাহলে সেই ক্ষেত্রে দিতে পারে যে শিশু কল্যাণ বোর্ড কোন কোন স্থানে স্থাপিত হবে, জাতীয়, জেলা, উপজেলা। তখন দিয়ে দিবেন ক, খ, গ সবগুলোই। এটা মনে হয় গতবার না এর আগের বার মনে হয় এই প্রশ্নটা আসছিল সম্ভবত। তারপর হচ্ছে শিশু আইনের 10 ধারা, যে জাতীয়, জেলা, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মনোনীত সদস্যগণ কতদিনের জন্য নিয়োজিত হবেন? তাদের মেয়াদ হবে 2 বছর। যারা জাতীয়, জেলা, উপজেলা যে শিশু কল্যাণ বোর্ডের মনোনীত হবেন তারা কি হবে? তাদের মেয়াদ হবে 2 বছর। তারপরে হচ্ছে 11 ধারা বোর্ডের সভা। এটাও হচ্ছে কি এমসিকিউর জন্য। বোর্ডের সভা, শিশু কল্যাণ বোর্ডের সভা হবে কতদিন? জাতীয় পর্যায়ে 6 মাসে একবার, জেলা পর্যায়ে 4 মাসে একবার, উপজেলা পর্যায়ে 3 মাসে একবার অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তাহলে যদি এমসিকিউ দেয় যে শিশু কল্যাণ বোর্ডের সভা কতদিন অন্তর অন্তর হয়? জাতীয় পর্যায়ে 6 মাস, জেলা পর্যায়ে 4 মাস, উপজেলা পর্যায়ে 3 মাসে একবার।
তারপরে হচ্ছে 12 ধারা, যে জেলা কল্যাণ বোর্ড এবং উপজেলা কল্যাণ বোর্ডের সেরা দায়িত্বপ্রাপ্ত হবে। এখন জাতীয় সংসদের স্পিকার শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা হবে সংশ্লিষ্ট সদস্য, অর্থাৎ জেলা পর্যায়ে হবে জেলার এমপি, তবে যদি মহিলা এমপি থাকে সেক্ষেত্রে তাকে প্রাধান্য দিতে হবে। আর উপজেলায় হবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, এবং জেলা এবং উপজেলা কল্যাণ বোর্ডের দায়িত্ব হবে বিধি দ্বারা নির্ধারিত। তাহলে জেলা পর্যায়ে শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা বা সভাপতি হবেন কে? সংসদ সদস্য, তবে যদি মহিলা কোনো সংসদ সদস্য থাকেন উনি হবেন। আর উপজেলা পর্যায়ে হবেন মহিলা ভাইস চেয়ারম্যান। শেষ 12 ধারা, তৃতীয় অধ্যায়। এখন হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, আমাদের জন্য যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, শিশু বিষয়ক ডেস্ক, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, তাদের দায় দায়িত্ব কাজ কাম কি, সেইগুলা সম্পর্কে আলোচনা। এখন শিশু আইনের 13 ধারায় বলা হচ্ছে শিশু বিষয়ক ডেস্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যেক থানায় একজন সাব ইন্সপেক্টরের দায়িত্বে শিশু বিষয়ক ডেস্ক গঠন করবেন। কার অনুমোদন ক্রমে শিশু বিষয়ক ডেস্ক গঠন হবে? কথা বলবেন, তাহলে একবারে মুখস্থ হয়ে যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে প্রত্যেক থানায় শিশু বিষয়ক ডেস্ক গঠন হবে। দায়িত্বপ্রাপ্ত হবেন কে? সাব ইন্সপেক্টর। তবে যদি মহিলা সাব ইন্সপেক্টর থাকেন তিনি অগ্রাধিকার পাবেন। দায়িত্বপ্রাপ্ত অফিসার হবেন সাব ইন্সপেক্টর, আর যদি মহিলা সাব ইন্সপেক্টর থাকেন তিনি অগ্রাধিকার পাবেন শিশু বিষয়ক ডেস্কের কর্মকর্তা হিসেবে। এবং এই শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত হবেন। তাহলে শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কি নামে অভিহিত করবে? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অফিসার, নাকি শিশু বিষয়ক অফিসার? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। ঠিক আছে, এই যে এমসিকিউ দিবে কিন্তু একবারে পাশাপাশি, অর্থাৎ আপনার কাছে মনে হবে সবগুলাই, তখন আপনি যদি সবগুলা দেন কি হবে? হবে না, কারণ আইনে যেটা স্পষ্ট বলা আছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, আপনাকে সেটাই বলতে হবে। তাহলে 13 ধারায় আমরা পাইলাম কি? শিশু বিষয়ক ডেস্ক হবে প্রত্যেক থানায়, সাব ইন্সপেক্টর দায়িত্বে থাকবেন, অনুমতি দিবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আর এই দায়িত্বপ্রাপ্ত ডেস্কের কর্মকর্তাকে বলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। 13 ধারা। এখন হচ্ছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কার্যাবলী। যে শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি কি কাজ করবেন? 14 ধারা। তাহলে শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিশু বিষয়ক মামলার জন্য পৃথক নথি এবং রেজিস্টার সংরক্ষণ করবেন। কি করবেন? প্রত্যেক মামলার জন্য পৃথক নথি এবং রেজিস্টার সংরক্ষণ করবেন। শিশু থানায় আসলে প্রবেশন কর্মকর্তা শিশুর পিতামাতা অভিভাবককে অবহিত করবেন। আদালতে হাজির হওয়ার তারিখ জানানো, শিশুকে মানসিক সেবা দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, শিশুর মৌলিক চাহিদা পূরণ করা। এগুলা কার দায়িত্ব? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব। সেটা যে শিশুই হোক, সংস্পর্শে আসা শিশু হোক আর সংঘাতে জড়িত শিশু হোক। তারপর হচ্ছে শিশুর বয়স নির্ধারণ করা। শিশুর বয়স নির্ধারণ করবেন কিভাবে? জন্ম নিবন্ধন সনদ দলিলাদি পর্যবেক্ষণ করে। তারপরে হচ্ছে প্রবেশন কর্মকর্তার সাথে শিশুর অভিযোগ মূল্যায়ন বা বিকল্প পন্থা বা জামিনের ব্যবস্থা করা। প্রবেশন কর্মকর্তার সাথে যৌথভাবে, অর্থাৎ শিশুকে কিভাবে তার সেবা নিশ্চিত করা যায় সে যদি তার বিকল্প পন্থা দেওয়া, জামিনের ব্যবস্থা করা। তারপরে হচ্ছে বিকল্প পন্থা যদি জামিন না দেওয়া যায় তাহলে তারে প্রথম হাজিরের পূর্বেই নিরাপদ স্থানে প্রেরণ করা। অর্থাৎ দেখা গেল যে তারে এখন রাত্রেবেলা নিয়ে আসছে, এখন কি আপনি তারে থানায় বসায় রাখবেন? না, আপনি তাকে কি করবেন?
নিরাপদ হেফাজত বা বিকল্প পন্থায় বা প্রত্যায়িত প্রতিষ্ঠান, শিশুমণি নিবাস এইসব স্থানে কি করবেন, প্রেরণ করবেন। তারপরে দরকার হয় কালকে সকালে আপনি যখন তাকে আদালতে হাজির করা তখন করবেন। প্রতি মাসে শিশুর মামলার প্রতিবেদন, প্রত্যেক মাসে শিশুর মামলার প্রতিবেদন থানা থেকে প্রবেশন কর্মকর্তা এবং পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে প্রেরণ করা। থানা থেকে প্রবেশন কর্মকর্তা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে এবং জেলা আইনগত সহায়তা কমিটির নিকট প্রেরণ করতে হবে। তাহলে আমরা কি পাইলাম? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি? পৃথক নথি প্রস্তুত করা, প্রবেশন কর্মকর্তা তার মা বাপরে অবগত করা, তার চিকিৎসার ব্যবস্থা করা, তার বয়স নির্ধারণ করা, তার অপরাধ সম্পর্কে বিকল্প পন্থা জামিনের ব্যবস্থা করা, বিকল্প পন্থা বা জামিন না দেওয়া গেলে তারা প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা এবং প্রবেশন কর্মকর্তা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে রিপোর্ট পুলিশ সদর দপ্তরে প্রেরণ করা। এগুলা কি পুলিশ কর্মকর্তার দায়িত্ব গেল। বিকল্প পন্থাটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ, এই বিকল্প পন্থাটা কি? বিকল্প পন্থা অর্থাৎ আইনে বলছে কেউ অপরাধ হলে তারা শাস্তি দিবেন। আইনে বলছে না, আইনে বলা আছে কেউ কোনো অপরাধ করলে তারা শাস্তি দিবেন। এখন এই আইনের বাহিরে গিয়া যে কাজগুলা করবেন সেটা কি বিকল্প পন্থা। অর্থাৎ যেখানে আপনি তারে শাস্তি না দিয়ে কি করলেন, তার কাছ থেকে মুচলেকা নিলেন, তারে সংশোধন করে দিলেন যে তুমি এসব আর করিও না, এই যে কাজগুলা করলেন এটাই হচ্ছে বিকল্প পন্থা। আমরা এটা পাবো 48 ধারায় গেলে পাওয়া যাবে যে বিকল্প পন্থাটা কি। তারপরে হচ্ছে শিশু আইনের 15 ধারা। শিশু আইনের 15 ধারা হচ্ছে পুলিশ রিপোর্ট, ইনভেস্টিগেশন রিপোর্ট, অনুসন্ধান রিপোর্ট, এগুলো কিভাবে প্রস্তুত করবে এবং আমলে গ্রহণ করবে। তাহলে 15 ধারায় বলা আছে পুলিশ রিপোর্ট কিভাবে দিবে। কোনো অপরাধের প্রাপ্তবয়স্ক ও শিশু যদি জড়িত থাকে, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক এবং শিশু যদি জড়িত থাকে, সেটা জিআর মামলা হোক আর সিআর মামলা হোক, পুলিশ রিপোর্ট হোক আর অনুসন্ধান রিপোর্ট হোক, সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রাপ্তবয়স্ক এবং শিশুর জন্য পৃথকভাবে রিপোর্ট প্রস্তুত এবং দাখিল করতে হবে। অর্থাৎ প্রাপ্তবয়স্কের রিপোর্ট হবে আলাদা, শিশুর রিপোর্ট হবে আলাদা। সেটা চূড়ান্ত রিপোর্ট হোক আর কি হোক অভিযোগপত্র হোক, প্রত্যেকটাই হবে কি আলাদা আলাদা। আর কোনো অপরাধে প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং শিশু যদি জড়িত থাকে তাহলে অভিযোগ পৃথকভাবে আমলে নিতে হবে। অর্থাৎ দেখা গেছে একই অপরাধে দুইজন জড়িত, একজন প্রাপ্তবয়স্ক, একজন হচ্ছে শিশু, তাহলে সেটা কি করতে হবে, অভিযোগও পৃথকভাবে নিতে হবে। শিশু আইনের 15 ধারা। এখন বলতেছে শিশু আইনের 15 ক যে আপনি মামলা বিচারের জন্য কিভাবে প্রেরণ করবেন বা স্থানান্তর করবেন। শিশু কর্তৃক সংগঠিত অপরাধের বিচারের জন্য মামলাটি প্রয়োজনীয় কাগজাদি কই প্রেরণ করবেন, শিশু আদালতে প্রেরণ করতে হবে। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রয়োজনীয় কাগজ এগুলা এখতিয়ার সম্পন্ন আদালতে, অর্থাৎ যেটা যেই আদালতে, শিশুটা শিশু আদালতে, প্রাপ্তবয়স্কটা তার সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। এবং এই যে তাদের যে মামলা প্রেরণের বিষয়টা আপনার কাকে জানাবেন, পাবলিক প্রসিকিউটরকে জানাইতে হবে। শিশু আইনের 15(5) মামলা বিচারের জন্য প্রেরণ বা স্থানান্তর করা। তাহলে শিশুটা শিশু আদালতে প্রেরণ করবেন, প্রাপ্তবয়স্কটা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। আর এই যে ক এবং খ অর্থাৎ তাদের দুইজনের যে মামলাগুলো আপনি প্রেরণ করলেন এটা সম্পর্কে পাবলিক প্রসিকিউটরকে অবগত করবেন। 15 ক। এখন বলছে 16 ধারা শিশু আদালত। শিশু আদালত হচ্ছে এই আইনের সংঘাতে জড়িত শিশুর বিচারের জন্য প্রত্যেক জেলায় এক বা একাধিক শিশু আদালত হবে। যদি শিশু আদালত না থাকে তাহলে নারী শিশু ট্রাইব্যুনাল শিশু আদালত হিসেবে গণ্য হবে। এবং 15 ক ধারার অধীনে কোনো মামলা, অর্থাৎ
15 ক ধারার অধীনে যদি শিশু আদালতে আপনি মামলা প্রেরণ না করেন তো সেই ক্ষেত্রে শিশু আদালতে তার বিচার করা যাবে না। তখন আপনি দেখা গেল যে শিশু আদালতে শিশুর বিচার প্রেরণ করেন নাই, সেই ক্ষেত্রে কি হবে না, শিশু আদালত মামলা বিচার করবে না। 16 ধারা। তারপরে হচ্ছে 17 ধারা, শিশু আদালতের অধিবেশন এবং ক্ষমতা। শিশু আদালতের অধিবেশন ওই 1-2 আমাদের দরকার নাই, এটা শুধু 3 নাম্বারটা আমরা একটু জানি। শিশু আদালতের বিধি দ্বারা নির্ধারিত স্থান পদ্ধতি অনুসরণ করবেন এবং শিশু আদালতের বিচারের দিন, বিচারক দিন, সময়, স্থান নির্ধারণ করবেন। কে করবেন? দিন, স্থান নির্ধারণ করবেন শিশু আদালতের বিচারক। এবং কাঠগড়া, কামরায়, লালসালুগেরা আদালত এর পরিবর্তে কি করতে হবে? সাধারণ রুম, অর্থাৎ আমরা ঘরে যেই রকম রুম সাজাই, আমাদের সাধারণ রুম থাকে, এইরকম রুমে কি করতে হবে? বিচার পরিচালনা করতে হবে। কোনো কাঠগড়া থাকবে না, কোনো লাল সালু থাকবে না, কোনো কামরা থাকবে না। ঠিক আছে? এটা হবে কি একবার প্লেন, স্কুলের বেঞ্চির মতো। স্কুলের বেঞ্চি চেয়ার টেবিল যেরকম থাকে এইরকম সেটা পরিবর্তন করিয়া সেটা কি করতে হবে? বিচার পরিচালনা করতে হবে। 17 ধারা। 18 ধারা হচ্ছে শিশু আদালতের ক্ষমতা। শিশু আদালত দায়রা আদালতের মতো ক্ষমতা প্রয়োগ করবে। 19 ধারা হচ্ছে শিশু আদালতের পরিবেশ এবং সুবিধা। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। 19 ধারা শিশু আদালতের পরিবেশ এবং শিশু সুবিধা। রুম থাকবে সাজসজ্জা, আসন বিন্যাস থাকবে। শিশু আদালতে শিশুর পিতামাতা, অভিভাবক, বর্ধিত পরিবারের সদস্য তার সাথে থাকবে। প্রতিবন্ধী শিশুর ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য হবে। এবং শিশু আদালতের বিচার চলাকালীন আইনজীবী, পুলিশ বা আদালতের কর্মচারী তারা কি করতে পারবে না? তাদের নিয়মিত পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে পারবে না। অর্থাৎ সেখানে আপনি কিভাবে যাইতে হবে? সেখানে আপনি সাদা পোশাকে, সিভিল ড্রেসে আপনাকে যাইতে হবে। আপনি পোশাক, কোট, স্যুট, টাই, কালো এগুলো কোনো কিছুই লাগাইতে পারবেন না। চাই তাহলে সুযোগ সুবিধা কি দিল? 19 ধারায় দিল হচ্ছে শিশু আদালতের পরিবেশ এবং সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা কি? তার মা বাবা তার সাথে থাকবে, সে বসার জন্য চেয়ার পাবে। তারপরে হচ্ছে বিচার চলাকালীন সময়ে সবাই কি করবেন? তাদের নির্ধারিত ইউনিফর্ম ব্যতীত অন্য পোশাক ব্যবহার করবেন। তারপরে হচ্ছে শিশু আইনের 20 ধারা, শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। অর্থাৎ যেই তারিখে অপরাধ সংঘটন হয়েছে সেই তারিখ হইতেই শিশুর বয়স নির্ধারণ প্রাসঙ্গিক হবে। অর্থাৎ সে আজকে অপরাধ করছে, আজকে অপরাধের পর থেকে তার এটা কি হবে? অপরাধ সংঘটনের তারিখ থেকে তার বয়স প্রাসঙ্গিক হবে। এখন বলতেছে আপনি 20 ধারায় প্রাসঙ্গিক করলেন, এখন 21 ধারায় বলতেছে বয়স অনুমান এবং নির্ধারণ। 21 ধারা বলতেছে বয়স অনুমান এবং নির্ধারণ, সেটা কি করবেন? সেটা আদালত করবেন। আদালত যদি মনে করে যে এই শিশুর বয়স বেশি অথবা কম, সেই ক্ষেত্রে আদালত তার বয়স নির্ধারণের জন্য তদন্ত শুনানি দিবেন। সাক্ষ্য প্রমাণ হিসেবে তার দলিল দস্তাবেজ যেগুলো আছে সেগুলো প্রতিষ্ঠানে রিপোর্ট দিবেন যে আপনি এগুলো নিয়ে হাজির হন। এবং আদালতে শিশুর বয়স প্রকৃত বয়স হিসেবে যেটা দেওয়া হয়েছে সেটা কি হবে? শিশুর বয়স সঠিক বলে গণ্য হবে। তাহলে সেটা আদালত অনুমান করবে যে আপনি শিশুর বয়স 18 বছর লেখা পাঠাই দিয়েছেন, কিন্তু আদালত দেখে মনে করলো যে না, তার বয়স তো আসলে 18 হয় নাই, সেটা 16 বছর। তখন আদালত কি করবেন? তার বয়স প্রমাণের জন্য একটা নির্ধারিত তারিখ দিবেন, যেই তারিখে আপনারা তার দলিলপত্র নিয়ে হাজির হবেন। তখন তার দলিলপত্র কে নিবে? আদালত কি করবে? সে যে স্কুলে পড়ছে, ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রার বা যেসব দলিলাদি আছে সেই সব দলিল হাজির করার জন্য সমন দিবেন এবং তারা সেগুলা নিয়ে হাজির হবে। 22 ধারা হচ্ছে বিচার প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ বা অধিকার। অর্থাৎ শিশুর যে বিচারের সময় তার উপস্থিতি নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে তার অধিকার। তবে যদি ব্যক্তিগতভাবে তার হাজিরা মওকুফ করা যায়, অব্যাহতি দেওয়া যায়, তাহলে তার পিতামাতা বা প্রবেশন কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে। 22-এর 2 আর 3 হইছে বিচারকালে শিশুর পক্ষে যিনি আদালতে উপস্থিত থাকবেন তিনি শিশুকে পক্ষে বিপক্ষে করণীয় অবহিত করবেন। অর্থাৎ শিশুরে আপনি তার উপকারিতা বুঝাইবেন, তার বিরুদ্ধে এইগুলা হচ্ছে তারা বুঝাই দিতে হবে। তারপরে হচ্ছে
আইনজীবী বা প্রবেশন কর্মকর্তা শিশুকে এটার পরিণতি কি হইতে পারে সেটা বুঝাই দিবেন। পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা যদি তারা কাজে যদি গাফলতি হয় সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কর্তৃপক্ষকে আদালত আদেশ দিবেন। তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি, কারণ বেশি আবার একদিনে নিলে পরে দেখা যাবে যে সব এলোমেলো হয়ে যাবে। তাহলে শিশু আদালতের এই যে শিশু আইনের 22 ধারা পর্যন্ত আমরা আজকে রিভিশন শেষ করলাম। আগামীকালকে আমরা 23 থেকে শুরু করব, ঠিক আছে? তবে এখানে আমাদের জন্য সবগুলো ইম্পর্টেন্ট না, শুধু এই যে প্রফেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য 6, 13, 14, তারপরে হচ্ছে আপনার 15, 15 ক, 16, তারপরে হচ্ছে 19, 20 এইগুলো একটু দেখে দিবেন, আর 21 দ্বারা, আর বাকিগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নাই।